আমার দাদু অমৃতনাথ মিত্র আর স্যার জগদীশ বোস মামাতো পিস্তত ভাই ছিলেন। স্যার জগদীশ বোসের কয়েকটি সংগ্রহের জিনিস দিয়েছিলেন, দোয়ালদানি, ওনার ব্যক্তিগত দোয়ালদানি সমস্ত। কেন দুর্গামোহন দাস এর কন্যা সরলা রায়, অবলা বসু, এরা সবাই ভেবেছেন মেয়েদের শিক্ষার কথা, মেয়েদের স্বাবলম্বী করার কথা। উনি এখানে রবীন্দ্রনাথকে ছোট করেননি। উনি বলতে চেয়েছেন কোথায় কোথায় কি বলা উচিত ছিল সংস্কৃতে, আর সেখানে রবীন্দ্রনাথের কোথাও হয়তো একটু ভুল হয়েছিল। তো কমার্স গ্রুপে আমি পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলাম। ভবতোষ দত্ত, উনি মেঘনাদ বধ কাব্য পড়াতেন। ওরকম পড়ানো ভাবা যায় না যে মেঘনাদ কাব্য আর প্যারাডাইস লস্ট উনি একসঙ্গে পড়াতেন, হাতে কোনো কাগজ নেই। আমাদের সিনিয়র কেতকী কুশারি ডায়াসন আর গায়ত্রী চক্রবর্তী, এখন স্পিবাক। গায়ত্রী আমাদের ক্লাসে আমাদের থেকে 1 বছরই সিনিয়র ছিল, আর আমার 1 ক্লাস নিচে পড়তো শর্মিলা ঠাকুর। ও কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, যেমন বাংলা তেমনি ইংরেজি। ওই 45 মিনিট গায়ত্রী একটিও ইংরেজি শব্দ ব্যবহার করেননি। স্কুল তো হলো তৈরি, তো এই দীর্ঘদিনে পরিবারের সঙ্গে সেই স্কুল বা কলেজের কোনো যোগাযোগ আর আছে? আমার দলে দলে মহিলারা মারা আসতে শুরু করেছেন সৌমিত্র চ্যাটার্জিকে দেখার জন্য। কোন ছবির জন্য সেটা কিছু মনে আছে? আমার মনে হয় নায়কের জন্য। গপ্পসপ্প সবসময় চেষ্টা করে আপনাদের সঙ্গে এমন এমন মানুষজনদের পরিচয় করিয়ে দিতে যারা এই শহরে খুব কাছেই আপনাদের থাকে, কিন্তু তাদের কথা আপনাদের জানার সুযোগ ঘটেনি, কিন্তু তারা জড়িয়ে আছেন বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সব কিছুর সঙ্গে। আজকে আমরা যার বাড়িতে এসেছি তার সম্পর্কে বলার আগে আমি কয়েকটি নাম শুধু আপনাদের সামনে বলবো। যেমন ধরুন জগদীশচন্দ্র বসু, লেডি অবলা বসু, সরলা রায়, ইন্দ্রজিৎ গুপ্ত, রঞ্জিত গুপ্ত। কয়েকজন হয়তো আপনারা চিনতে পারলেন, কয়েকজনকে চিনতে পারলেন না। এরা কারা এটা জানার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথির কাছে, যার নাম সুপ্রিয়া রায়। নমস্কার দিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথাতে আপনার সময় দেওয়ার জন্য। আমি তো কয়েকজনের নাম বললাম, আপনি এবার আমাদের বলুন যে এদের সঙ্গে আপনার জীবনের কি পরিচয়? আমার জন্ম গিরিডিতে, আর কুইট ইন্ডিয়া ডেতে আমার জন্ম 8 অগস্ট 1942। আর আমি এক বিহারি দায়ের হাতে হয়েছিলাম, আর আমার মার কোনো কষ্ট হয়নি। আর আমার জীবনের প্রথম 8 বছর বেশিরভাগ সময় আমি গিরিডিতে কাটিয়েছি। আর আমি যে ঘরে জন্মেছিলাম তার পাশের ঘরে স্যার জগদীশচন্দ্র বসু মারা যান। আমার দাদু অমৃতনাথ মিত্র আর স্যার জগদীশ বোস মামাতো পিস্তত ভাই ছিলেন, কিন্তু ওরা নিকট বন্ধু ছিলেন, শুধু নিকট আত্মীয় না। তাই জগদীশ বসু প্রায়ই চলে আসতেন গিরিডিতে। আর আমার দিদিমা অনেক কিছু ছিল, ও গিরিডির বিশাল বাড়ি, অনেক কিছু, কিন্তু খুব সাধারণভাবে থাকতেন। আর দরিদ্র সেবা আমার দিদিমার বিরাট এক ধর্ম ছিল। প্রতি মাসে কাঙালি ভোজন করাতেন। সে বিরাট মাঠে, আমি পরে সেটা দেখেছি, লাইন করে সমস্ত গিরিডির যত অনাথ মানুষ, অসহায় মানুষ আসত, আর দিদিমা তাদের কি যত্ন করে খাওয়াতেন সেইটা দেখতে স্যার জেসি বোস, অবলা বসু আসতেন। অবলা বসুকে আমার মনে আছে, জগদীশ বসুকে দেখার আমার সৌভাগ্য হয়নি, উনি আগেই মারা গেছিলেন। আমার মার সঙ্গে প্রতি রবিবারে অবলা বসুর বাড়িতে যেতে হতো, যেটা আচার্য ভবন। আর আমি ওইটুকু মনে আছে যে আমি ওনার কোলে বসতাম, উনি আমাকে, আর বড্ড ভীষণ সরল
বড় মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন। উনি আমাকে কোলে বসাতেন, আদর করতেন, আর একটা কথা বলতেন, আমার মতো যেন স্বামী সৌভাগ্য হয়। তো ওইটুকুই স্মৃতি আছে। আর এখন আমি মাঝে মাঝে আচার্য ভবনে যাই, পুরনো স্মৃতি সব উঠে আসে। আর আমার কাছে আমার দিদিমা স্যার জগদীশ বোসের কয়েকটি আহ, সংগ্রহের জিনিস দিয়েছিলেন, দোয়ালদানি, ওনার ব্যক্তিগত দোয়ালদানি সমস্ত। আমি সেগুলো অনেক দিন রেখেছিলাম এখানে, কিন্তু আমি দেখলাম যে ওটা ঠিক সময় ওটা পৌঁছে দেওয়া দরকার। তো আমি ওটা বোস ইনস্টিটিউটকে দিয়েছি। আর সেটা এখন আচার্য ভবনে খুব সুন্দর করে একেবারে সামনে রাখা আছে ওই 6টি সামগ্রী। দিদি, একটু লেডি অবলা বসু সম্পর্কে যদি একটু বিস্তৃত করে হ্যাঁ, বলেন। উনি এত কিছুর মধ্যেও উনি দরিদ্র মহিলাদের জন্য ভীষণ ভাবতেন, তাদের কি করে স্বাবলম্বী করবেন। এই কিছুদিন আগে বাণী ভবনে আমি গিয়েছিলাম, আমি সারাদিন ওখানে ছিলাম। ওখানে মেয়েরা হাতের কাজ করে, উনি কী করে সময় পেতেন, কেন উনি তো স্বামীর সঙ্গে সারা পৃথিবী ভ্রমণ করতেন। কিন্তু ওনার এই বইটিতে অনেক কিছু লেখা আছে যে উনি সব সময় উনি ভাবতেন যে তাদের কি করে সাহায্য করবেন। এটা বোধহয় ওদের পরিবারের মধ্যে ছিল, কেন দুর্গামোহন দাস এর কন্যা সরলা রায়, অবলা বসু, এরা সবাই ভেবেছেন মেয়েদের শিক্ষার কথা, মেয়েদের স্বাবলম্বী করার কথা। আচ্ছা, এবার আপনার বাবার বিষয়ে একটু কিছু বলুন, যে আপনার বাবা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, আমার বাবা প্রচুর অসম্ভব দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। আমার বাবা অল্প বয়সে বাবা মা মারা যান। বাবা 3 বোন, আর বাবা বাবা পুরো স্কলারশিপে পড়তেন। কোনো দিন কোনো পরীক্ষায় বাবা দ্বিতীয় হননি। বাবার মেধা, বাবার নিয়মানুবর্তিতা, এসব আমরা কিছু পাইনি, আমরা ভাই বোন। আর অতি সাধারণ জীবন আরম্ভই করলেন ম্যাজিস্ট্রেট হয়ে। আর আমাকে একটা গল্প বলতেন যে ম্যাজিস্ট্রেট, আমি জানি না কতটা এর মধ্যে সত্যি মিথ্যা, যে ম্যাজিস্ট্রেটকে তখন দেখতে হতো ফাঁসি, আর সেটা লিখতে হতো। তো একটি অল্প বয়সী ছেলে, সে দেশের জন্য কাজ করেছে, তার ফাঁসি বাবাকে দেখতে হয়েছিল। আর তাতে বাবার এত কষ্ট হয়েছিল যে বাবার চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল, যে বাবা তো সেটা করার সময় কিংবা অভাব এটা ছিল না, কেননা বাবার 3 বোনকে তখন দেখাশোনা করতে হচ্ছে। তো বাবা ম্যাজিস্ট্রেট হয়ে প্রথম পোস্টিং হয় নদিয়াতে। সময়কালটা কি ছিল? 1947-এর পরে, আমি তখন ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা। তো এই গল্পটা আমার খুব প্রিয় গল্প, এটা ছবিটাও আছে। যে রাজা গোপালাচারী তখন গভর্নর জেনারেল, উনি বললেন আমাদের বাড়িতে আসবেন। বাবার এতখানি সাহস, বাবা রাজা গোপালাচারীকে চিঠি দিলেন, ইউ আর ওয়েলকাম বাট নট ইউর এন্টুরাজ। এখনকার দিন হলে চাকরি চলে যেত, কিন্তু রাজা গোপালাচারী ঠিক সেইভাবেই এসেছিলেন। ওনার মেয়ে আর যে 2-1 দেহরক্ষী ছাড়া হতে পারে না তাদেরকে। আর আমি তখন ছোট্ট মেয়ে, কিন্তু মা সেদিন আমাকে বেনারসি শাড়ি পরিয়েছিলেন। আমি নাকি ভীষণ রাগারাগি করেছিলাম যে অতক্ষণ দাঁড়িয়ে আমার পা ব্যথা করেছে। উনি নাকি আমাকে কোলে বসিয়ে পা টিপে দিয়েছিলেন। যাই হোক, সে ছবি, সেই কালো সাদা ছবি আমার বিরাট অহংকারের ব্যাপার। আর বাবা রিটায়ার করলেন প্রভিডেন্ট ফান্ড কমিশনার হিসেবে। আর তারপরে 1956 থেকে 1983 এই দীর্ঘ সময় উনি পুরো রবীন্দ্র রচনাবলী পড়লেন, আর তার সঙ্গে বেদ উপনিষদ করে বাবার এই বিখ্যাত বই রবীন্দ্র রচনা বিখ্যাত। উনি এখানে রবীন্দ্রনাথকে ছোট করেননি, উনি বলতে চেয়েছেন কোথায় কোথায় কি বলা উচিত ছিল সংস্কৃতে,
আর সেখানে রবীন্দ্রনাথের কোথাও হয়তো একটু ভুল হয়েছিল, এই রকম করে। বাবা বলছেন এটা আগেকার দিনে যেরকম গ্রিক ইয়েতে হতো, অ্যারিস্টটলেরা যেরকমভাবে আলোচনা করতেন সেই রকমভাবে। তাই এটা লিখেছেন সংশয় কুণ্ঠিত নিবেদন। বাহ, খুব সুন্দর। দিদির স্কুলিং কোথায়, কোন স্কুল? আমার স্কুল ডায়াসেশন, আমি একটু পরেই ভর্তি হয়েছি। আমার মা ডায়াসেশন কলেজে পড়তেন, যে সময় বীণা দাস গভর্নরকে করে, যার জন্য কলেজ পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো ডায়াসেশন স্কুলে মিস দাস, মিস চারু দাস, উনি টিচার, উনি তখন হেডমিস্ট্রেস ছিলেন। কোনো পরীক্ষা হলো না, আমাকে ভর্তি করে নিলেন। বললেন ডায়াসেশনে আমাদের তখন কোনো অ্যানুয়াল হাফ ইয়ারলি থাকতো না, ওই প্রতিদিন পরীক্ষা হতো, সেটাই ক্যালকুলেট করে হতো। তো মিস দাস বলেছিলেন যে প্রথম মাসের রেজাল্ট ভালো না হলে আমাকে নামিয়ে দেবেন। আচ্ছা, আমি ক্লাস 3-তে ভর্তি হলাম। তো আমি কোনোদিন প্রথম ঠিক হয়নি, কিন্তু প্রথম 4-5 জনের মধ্যে হতাম। কিন্তু যখন আমাদের সময় প্রথম উচ্চ মাধ্যমিক, তো আমি কমার্স নিলাম। তো কমার্স গ্রুপে আমি পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলাম। এটা আমার একটু গর্বের ব্যাপার। হ্যাঁ, যে এটা। তো আমি তারপরে স্কলারশিপ নিয়ে আমি প্রেসিডেন্সিতে ভর্তি হলাম, কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিলাম। পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আমাদের বাংলা আর ইংরেজি তো বাধ্যতামূলক ছিল। বাংলা যিনি পড়াতেন ভবতোষ দত্ত, উনি মেঘনাদ বধ কাব্য পড়াতেন। ওরকম পড়ানো ভাবা যায় না যে মেঘনাদ কাব্য আর প্যারাডাইস লস্ট উনি একসঙ্গে পড়াতেন, হাতে কোনো কাগজ নেই। আমার জীবন বদলে গেল। আমি বুঝলাম যে সাহিত্য হচ্ছে আমার বিষয়। তাই আমি MA করলাম ইংরেজিতে, ইংরেজি সাহিত্য নিয়ে। তারপর আমি যাদবপুরে লাইব্রেরি সায়েন্স করলাম। এই সবই করলাম আমার বিয়ের পরে। আমার স্বামী অসম্ভব আমাকে সাহায্য করেছেন, যদি উনি ভীষণ মেধাবী ছিলেন, কিন্তু আমাকে ওরকম সহানুভূতি সাহায্য না পেলে আমি কিছু করতে পারতাম না। আপনার সঙ্গে গল্প প্রসঙ্গে যেটা জেনেছি যে ডায়াসেশনে আপনার মানে ঠিক সহপাঠী নয়, আপনার সঙ্গে আপনার থেকে জুনিয়র দুজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারের সঙ্গে আপনার আলাপ হওয়ার সুযোগ ঘটেছিল। তারা কারা যদি একটু বলেন আমাদের? হ্যাঁ, এক ছিল আমাদের সিনিয়র কেতকী কুশারি ডায়াসন, আর গায়ত্রী চক্রবর্তী, এখন স্পিবাক। গায়ত্রী আমাদের ক্লাসে আমাদের থেকে 1 বছরই সিনিয়র ছিল, কিন্তু এতবার ডাবল প্রমোশন পায়, বেশ 4-5 ক্লাস সিনিয়র হয়ে গেল। কিন্তু ওর সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। আর আমার 1 ক্লাস নিচে পড়তো শর্মিলা ঠাকুর, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, যেমন বাংলা তেমনি ইংরেজি, অপূর্ব নাচতো। তো একবার একটা আমাদের অনুষ্ঠানে আমি মা হয়েছিলাম, ও মেয়ে হয়েছিল। মানে শর্মিলা ঠাকুর মেয়ে হয়েছিলেন আর আপনি মা হয়েছিল। এইরকম ছোট ছোট ঘটনা। আর আমাদের মিস দাস, চারু দাসের তো কোনো তুলনা হয় না। ডায়াসেশনে যেটা ছিল যে ক্লাস 6 অবধি বাংলা মেথড, তারপরে ইংরেজি, এটার জন্য আমরা বাংলা ভাষাকে এত ভালোবাসি, আমাদের মাতৃভাষা আমাদের প্রাণ। এটা ডায়াসেশনের কিংবা গোখলের মেয়েদের এটা বোধহয় একটা বৈশিষ্ট্য। গায়ত্রী চক্রবর্তী সম্পর্কে আমাদের একটু বলুন, কি আপনার সেই সময়কার অভিজ্ঞতা? গায়ত্রী চক্রবর্তী একটু মিশতেন যারা ওর থেকে বয়সে বড়, যার জন্য আমার স্বামীর সঙ্গে ওর ভাব ছিল। ওদের একটা কি গ্রুপ ছিল যেখানে সাহিত্য এই সমস্ত ডিবেট এসব হতো, তো ভীষণ ভালো ডিবেট করতো। বুদ্ধদেব গুহ ওখানে ছিলেন। তো মানে ওই রকম মেধাবী মানুষ আমি খুব কম দেখেছি, এবং খুব সাহসী হতো, অসম্ভব সাহসী। আর একবার আমার নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎ ওর সঙ্গে দেখা। উনি কিন্তু সবসময় শাড়ি পরতেন, নিউ ইয়র্কে উনি তখন কলম্বিয়াতে পড়াচ্ছেন। তো হঠাৎ দেখি এক শাড়ি পরিহিতা মহিলা, তো আমাকে দেখে
তো তুমি এখানে, যাই হোক। তো বললো যে গায়ত্রী আমাকে বললো, সুপ্রিয়া আমার খালি 45 মিনিট সময় আছে, আমার কতগুলো ছোট ছোট কাজ আছে দোকানে, একটা কি তালা সারাবার কী সব এরকম কাজ, আমি ওই আমার সঙ্গে সঙ্গে তুমি হাঁটো, আমরা গল্প করতে করতে ওই 45 মিনিট গায়ত্রী একটিও ইংরেজি শব্দ ব্যবহার করেননি। মানে ভাবা যায় না। আর অপূর্ব গান করতেন। আচ্ছা। ক্লাসিক্যাল সমস্ত কিছু। আচ্ছা, আপনার ডিবেট। বিয়ে হলো কখন, মানে কবে? বিয়ে হলো আমি যখন কলেজে পড়ি, আচ্ছা। 1962 সালে। আর আমার স্বামী আমাকে ব্রাহ্ম সমাজে দেখেছিলেন যখন আমি খুবই ছোট, কিন্তু সেদিন আমি শাড়ি পরেছিলাম। আমার দাদা আলাপ করিয়ে দেন, কেন দাদার সঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তেন আমার বোন বলে। তো সেদিনই নাকি আমার স্বামী বাড়িতে গিয়ে বলেছিলেন, আমি যেদিন রোজগার করতে আরম্ভ করব আমি ওকে বিয়ে করব। কেননা আমি তো কোনো কথা বলিনি, আমি নাকি যখন হেসেছিলাম আমার হাসলে চোখ বন্ধ হয়ে যায়, ওই হাসি আশিসের কাল হলো। আচ্ছা, আপনার বাপের বাড়ির সূত্রে আপনার আত্মীয় হচ্ছেন স্যার জগদীশচন্দ্র বসু এবং লেডি অবলা বসু। আর বিবাহের পর আপনি যে পরিবারে এসে পড়লেন সেই পরিবারও তো বাংলার বিখ্যাত বিখ্যাত একেবারে। মানে বরযাত্রী যখন সবাই ঢুকছে সবাই অবাক, একেবারে কারা কারা আসছেন। বরযাত্রীতে কারা কারা গিয়েছিলেন? বরযাত্রীতে তো মানে আমার পিসি শাশুড়ি এসেছিলেন, যিনি নাকি ইন্দিরা গান্ধীর বন্ধু ছিলেন, এরকম সমস্ত। আর তারপরে তো রঞ্জিত গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত, সমস্ত, রেণুকা রায়। আচ্ছা। আর সরলা রায় আপনার আত্মীয় সূত্রে? আমার দিদি শাশুড়ির মা। মা। আচ্ছা। আর দিদি শাশুড়িকে তো আপনি পেয়েছেন বিয়ের পর? পেয়েছি। তার সম্পর্কে একটু বলুন আমাদের। হ্যাঁ, দিদি শাশুড়ির মতো, ওনার নামটা একটু বলে দিন। কনকলতা রয়। উনি মানে ওরকম সরল মানুষ আমি দেখিনি, এত সরল ছিলেন। আর উনি বিদেশে পড়াশোনা করেছিলেন, কিন্তু সেজন্য কতগুলো জিনিস হয়তো ছাড়তে পারেননি, যেমন কাঁটা চামচ দিয়ে খাওয়া। আর ওনার আর আমার একটা কমন ভালোবাসা ছিল, যেটা হচ্ছে আমরা দুজনেই সেলাই পাগল মানুষ। আচ্ছা। উনি দিনের বেলা আমাকে বলে দিয়েছিলেন যত সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ দিনের বেলায় করবে আর রাত্রিরে বোনার কাজগুলো করবে। তো ওর সঙ্গে গল্প করা মানে আমাদের হাতে সেলাই সব সময়। আচ্ছা। কেন আমার পড়াশোনার পরে সেলাই আমার দ্বিতীয় ভালোবাসা। আচ্ছা। তো ওনার কাছে আপনি সরলা রায়ের গল্প শুনেছেন? হ্যাঁ, যে মায়ার খেলা, যে রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন সরলা রায়। হ্যাঁ। তারপর গোখলের বক্তৃতা শুনে কিরকম ভাবে সরলা রায় প্রভাবিত হয়েছিলেন। হ্যাঁ। আর সরলা রায়ের এই যে গোখলে গার্লস স্কুলটা উনি স্টার্ট করলেন বা স্থাপনা করলেন, সেই সম্পর্কে কোনো? আমি যতদূর পড়েছি, জানি না এগুলো সঠিক কিনা, যে ওনার তখন পুত্র সন্তান মারা যান, উনি বিলেতে তখন। উনি তো অনেকবারই বিলেতে গেছেন, বিলেতে তো উনি মেয়েদের ভোটের অধিকারের জন্য উনি রাস্তায় হেঁটেছেন। তো সেই সময় উনি অসম্ভব ভেঙে পড়েছিলেন, ওনার পুত্র মারা যায়। সেই সময় নাকি স্বপ্নে গোখলে এসেছিলেন, বলছেন তুমি এই পুত্রশোক ভুলতে পারবে যদি তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করো। তাই বোধহয় গোখলে মেমোরিয়াল নাম। স্কুলটা প্রথমে হলো, তারপরে কলেজ হয়েছে। আচ্ছা, গোখলে মেমোরিয়াল স্কুল তো হলো তৈরি। তো এই দীর্ঘদিনে পরিবারের সঙ্গে সেই স্কুল বা কলেজের কোনো যোগাযোগ আছে? আমার শ্বশুরমশাই টগোরায় বলে উনি বেশি বিখ্যাত ছিলেন, অজয়নাথ রায়। আমার স্বামী আশিসনাথ রায়,
ওরা সব গভর্নিং বডিতে ছিলেন। আর আমার দিদি শাশুড়ি তো ভীষণভাবে ছিলেন, আচ্ছা কনকলতা রায়। আচ্ছা। এখন আর মানে আপনাদের পরিবারের সঙ্গে সে অর্থে কোনো সেরকম যোগাযোগ? ভাবে কেউ নেই। আমাকে দু একটি অনুষ্ঠানে ওরা ডেকেছে, আমাকে সম্মানিত করেছে। আর লেডি অবলা বসু তো আপনার মানে দুদিক থেকে। হ্যাঁ, দুদিক শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনার আত্মীয় হন, মানে আপনার মানে সরলা রায়ের বোন হন। বোন, আচ্ছা, আর ওদিকে আমার মায়ের জেঠিমা। হ্যাঁ, মায়ের জেঠিমা। আচ্ছা। লেডি অবলা বসুর স্মৃতি রক্ষার্থে কোনো বিশেষ কিছু করা হচ্ছে এখন? হ্যাঁ, অনেক কিছু ওনার বাণী ভবন এসব, মানে এখনও তারা খুবই, আর আমি যেটা দেখে খুব ভালো লাগলো যে বেশিরভাগ আমাদের তো দেশে বেশিরভাগ বিল্ডিং এ সমস্ত যত্ন নেওয়া হয় না, খুবই ভালো অবস্থায় আছে, আর সেখানে কাজও হচ্ছে। এটা খুবই আমার ভালো লাগলো, মেয়েদের স্বনির্ভর করা, এটা। সুপ্রিয়াদি, আপনার বাড়ির চারদিকে যা দেখছি, এত সুন্দর শিল্প সংগ্রহ আপনার। আমি সৌন্দর্যের পূজারি। আমি এই বয়সেও একটু সাজতে ভালোবাসি, আর না সাজলে আমার ছাত্রীরা ভীষণ বকুনি দেয়। এখন ওরা আমার অভিভাবক হয়ে গেছে, আমার ছাত্রীরা আমাকে ঘিরে রয়েছে। আমি অনেক বছর মডার্ন হাই স্কুলে কাজ করেছি, আর আমার ছাত্রীদের সঙ্গে যোগাযোগ আছে, আর তারা অনেকে খুবই বিখ্যাত, কিন্তু তাতে কিছু এসে যায় না। আমাকে ওরা ভীষণ ভীষণভাবে ভালোবাসে। এর থেকে বড় প্রাপ্তি বোধহয় হতে পারে না। আর আমার জন্মদিন ওরা করবেই করবে। আপনি নিজেও তো সে অর্থে একজন শিল্পী, কারণ আপনি সূচি শিল্পের সঙ্গে আপনার গভীর হ্যাঁ। যোগাযোগ রয়েছে। হ্যাঁ, তো সে সম্পর্কে একটু বলুন। আমি বলি আমি গান করতে পারি না, কিন্তু আমি সেলাই করতে পারি। আচ্ছা। ছোটবেলা থেকে সেলাই নিয়ে আমার খুব একটা, আমার বড় মামি আমার জীবনে বিরাট একটা, ওর কাছে আমি কৃতজ্ঞ। ওনার উনি হচ্ছেন শিলংয়ে দাস পরিবারের মেয়ে। এবার একটু আপনার কর্ম জীবনের দিকে আসি আমরা। হ্যাঁ। আপনি মাস্টার্স করার পর স্কুলে যোগ দিলেন না? না 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 না, মাস্টার্স আমি যখন স্কুলে পড়ছি, সবাই বললো পাগলামি, কেন আমি থাকি টিটাগড়ে, আসতাম স্কুলে, পার্ক সার্কাসে, স্কুলে, মডার্ন হাই স্কুলে। টিটাগড়ে থাকতেন তখন আপনি? টিটাগড়ে, আমার স্বামী টিটাগড় পেপার মিলে ছিলেন। আচ্ছা। তো আমার হঠাৎ কে যেন বললো প্রাইভেটে এমএ করা যায়। এদিকে আমার অনার্স ছিল পলিটিক্যাল সায়েন্স, কিন্তু আমি, আমার কি জানি এমন সাহিত্যপ্রীতি হলো যে আমি বললাম যে না, আমি ইংলিশে এমএ করব। তো আমি প্রায়, মানে ফিস জমা দিয়ে আমি পড়তে আরম্ভ করলাম, মানে কয়েক মাস খালি পড়েছি। প্রাইভেটে পরীক্ষা দিতে গেলাম, যেখানে সিট পড়েছিল, আমি ভাবছি আমি তো বুড়ি, আমি এরকম পরীক্ষা দিতে যাব। ওমা, দেখলাম ওখানে আমার থেকেও অনেক বয়সে বড়, তারাও পরীক্ষা দিতে এসেছেন ওখানে। তো খুবই, ওটা আমি মনে করি ওটা আমার একটা সাফল্যের একটা বিরাট দিক। কেন, আমি একটা ডিগ্রি খালি আমার পাশে হয়নি, আমি অনেক কিছু জানলাম। হয়তো চসার আমার আলাদা করে পড়া হতো না, জন ডান আমার আলাদা করে পড়া হতো না, এগুলো যে আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম, তাতে আমি অনেক ঋদ্ধ হলাম, তাই না? নিশ্চয়ই। আর চলার পথে সাহিত্য অনুরাগী হলে যে কতখানি কাজ হয়। সাহিত্য আমার প্রাণ। আমার জীবনে অনেক বড় বড় পরীক্ষা এসেছে ব্যক্তিগত জীবনে, আর আমি বোধহয় সেইগুলো পাশ করেছি শুধু এই আমার ভালোবাসা নিয়ে। আর দীর্ঘদিন যখন আপনি মডার্ন হাই স্কুলে কাজ করছিলেন, সেই সময় আপনার যিনি ওখানকার প্রিন্সিপাল ছিলেন, মিসেস তারও তো বেনসন একটা ডি রোজ। বিরাট প্রভাব রয়েছে আপনার জীবনে। উনি খুবই একজন, মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি পার্শিয়ালিটি, ওসব ছিল না। উনি নিজে খুব একটা অসম্ভব ভালো মানুষ ছিলেন। একবার আমরা একটা ক্লাসকে, ভীষণ দুষ্টু, তো ওই ক্লাসকে
হেডমিস্ট্রেসের অফিসের সামনে আমরা দাঁড় করিয়ে রেখেছি। ওটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, যে বাইরের লোকেরাও যখন আসবে দেখবে মিসেস বেলসিনি রোজ নাকি কিছুক্ষণ পরে পরে বেরিয়ে এসে, গার্লস আর ইউ অল রাইট, আর ইউ কমফর্টেবল, বলে উনি বললেন, বুদ্ধদেব বলে যে বেয়ারা ছিল, বুদ্ধদেব বাচ্চা লোককে লিয়ে কুস্সি লেও, তবে কিছুক্ষণ পর ওদের জন্য জল, এইরকম। উনি যে কি মানুষ ছিলেন মানে বলার দুটি কথাই বলা যাবে না। এটা বিরাট ভাগ্য যে ওরকম আমি একজন বস পেয়েছিলাম। আপনার ছাত্রীদের মধ্যেও তো অনেকে বেশ নামকরা মানুষজন, হ্যাঁ, তেমন অলোকনন্দা রায় থেকে কে না। অলোকনন্দা রায়ের পরিচয়টা মানে সকলেই চেনেন, কিন্তু কোন অলোকনন্দা রায়ের কথা আপনি বলছেন একটু হ্যাঁ, বলে দিন। যিনি নৃত্যশিল্পী। আচ্ছা, হ্যাঁ, আর ওর উনি তো আপনার সহকর্মীও ছিলেন। পরে সহকর্মীও হলেন। আর খুব দুষ্ট ছিল, মানে ও দুষ্টুটা ভীষণ মিষ্টি দুষ্টুমি। তো ওরা একটা গল্প বলি, যেটা আমি অবশ্য লিখেওছি বইতে, আমার লেখা বইতে আছে। সেলাই বেশিরভাগ মেয়েরা ভালো না, তো ও পেছন দিকে বসে সেলাই করছে, অ্যাকচুয়ালি হাতে কিছু নেই, ও সেলাই করছে। মানে এমনি জাস্ট দেখাচ্ছে। তো যিনি সেলাইয়ের টিচার ওকে ডেকেছেন, কেননা ওকে তো রিপোর্ট বুকে একটা কিছু লিখতে হবে। তো উনি বললেন, তুম বহুত নটি হ্যায়, নটি স্পেলিং বলো। অলোকনন্দারা একবার ভাবলো না, গম্ভীর সে বললো KANOTTY। উনি তাই লিখলেন, মিসেস উইলসন রোজ সেটা আবার ঠিক করে দিলেন। তারপর পাড়ার দর্জির কাছে গিয়ে বললো, এই 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 জিনিসগুলো করতে হবে। পাড়ার দর্জিও তেমন, বললো ক্লাস 8-এর সিলেবাস তো আমার মুখস্থ, ওর বেশি ভালো করে করো না কিন্তু। সে বলল, হ্যাঁ, পাশ করার মতো করিয়ে দেবো। এগুলো অলোকনন্দা রায় যা জমিয়ে গল্প করতে পারে, ওর গল্পের কোনো তুলনা হয় না। আর আপনার ছাত্রীদের মধ্যে তো সৌমিত্র চ্যাটার্জির মেয়েও আছে। পৌলমী আছে, হ্যাঁ। তারপরে অনেকজন ডাক্তার আছে, ওটা একটা বিরাট পাওনা। তো নন্দিনী রায় চোখের ডাক্তার, রোজিনা আহমেদ যে ক্যান্সার স্পেশালিস্ট সমস্ত। আচ্ছা, হ্যাঁ। আর সৌমিত্র চট্টোপাধ্যায় যখন তার মেয়েকে নিতে যেতেন তখন নাকি নানান রকম ঘটনা ঘটতো, সেগুলো একটু শুনি। হ্যাঁ, আমাদের মিসেস উইলসন রোজ খুব সচেতন ছিলেন মেয়েদের নিরাপত্তা নিয়ে। সুতরাং তখন 3:30 স্কুল বন্ধ হতো, গেটের বাইরে পুরুষরা দাঁড়াবে, সে বাবা হোক কি দাদা কি দারোয়ান কি ড্রাইভার, আর গেটের ভেতরে মা মাসি আয়া এরা। হঠাৎ দেখা গেল দলে দলে মহিলারা মারা আসতে শুরু করেছেন সৌমিত্র চ্যাটার্জিকে দেখার জন্য। উনি অবশ্য বুঝতেই পারতেন না এই। আর ওর বাবা আর মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। মডার্ন হাইতে কাজ করতে করতে কি আপনি অন্য কোনো কোথাও অ্যাপ্লাই হ্যাঁ, আমি করেছিলেন? 3বার হেডমিস্ট্রেস হবার পেয়েছিলাম, অফার পেয়েছিলাম, কিন্তু 3বারই আমি নিতে পারিনি। আর গায়ত্রী দেবী স্কুলের একজন পুরাতন ছাত্রী বললো যে উনি খুঁজছেন এরকম, তো আমি তো আমার বায়োডেটা পাঠিয়ে দিয়েছিলাম। তাতে গায়ত্রী দেবী আমাকে চেয়েছিলেন যে ওখানে আমি হেডমিস্ট্রেস হই। তো এখন ইন্টারভিউটা কোথায় হবে? তখন একজন নামকরা চিত্রাভিনেত্রী, মানে গায়ত্রী দেবীর যিনি আত্মীয়া, হ্যাঁ, খুব বড় মন তার, বললো তুমি সুপ্রিয়া কষ্ট করে জয়পুরে যাবে, উনি তো কলকাতা আসছেন, আমার বাড়িতেই আমি ইন্টারভিউটা করিয়ে নেব। তো উনি কয়েকটি প্রশ্ন করেন, কেন উনি আমার বায়োডেটা পুরো পড়েছিলেন, কেন যেটা মিনিমাম যেটা দরকার MA BEd সেটা আমার ছিল, তারপরে তো অভিজ্ঞতা আছেই। কিন্তু আমার ভাগ্য অন্যরকম হলো, আমার মা সে সময় খুব অসুস্থ হয়ে পড়লেন, তাই জন্য আমি নিতে পারলাম না। তার কিছুদিন পরে আমার মা মারাও গেলেন। আচ্ছা। তো আমি যেভাবে উনি আমাকে ইন্টারভিউ করেছিলেন, আমার মনে হলো না যে উনি এক মহারানী, উনি বিশ্ববিখ্যাত এক মানুষ। সেটা আমার সত্যজিৎ রায়ের সঙ্গেও হয়েছিল।
সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার পরিচয় সত্যজিৎ হয়েছিল? রায় আমার ব্রাহ্ম পরিবারে যেটা হয়, লতায় পাতায় সব আত্মীয়। আমার শ্বশুরবাড়ির শাশুড়ির দিক থেকে বোধহয় কোনো আত্মীয় হবেন উনি। আমাকে এক বিয়ে বাড়িতে দেখেছিলেন। তারপর আমার শ্বশুরবাড়িতে ফোন করেন। তো উনি আমাকে 1 ঘন্টা ধরে ইন্টারভিউ করেছিলেন। নানান রকমের আলোচনা, সিনেমা নিয়ে কিন্তু কিছু নয়। কিন্তু আমার কপালে ছিল না, কেন আমার মার প্রবল আপত্তি ছিল। কোন ছবির জন্য সেটা কিছু মনে আছে? আমার মনে হয় নায়কের জন্য। আচ্ছা আচ্ছা। সো নায়কের নায়িকা হতে পারলাম না। মানে এ তো বিরাট হয়। বিরাট মিস এটা একটা, মানে শুধু সত্যজিৎ রায়ের ছবি নয়, উত্তম না। কুমারের নায়িকা, তো এর জন্য আপনার কোনো মানে আফসোস বিরাট নেই? আফসোস। বিরাট আফসোস। মানে উনি যদি আমাকে একটা ছোট রোলও দিতেন, হ্যাঁ হ্যাঁ, সেটাও আমি খুশি হয়ে নিতাম। নিশ্চয়ই। হুম। আর সত্যজিৎ রায়ের প্রসঙ্গে চলে এলাম, গায়ত্রী দেবীরটা সম্পূর্ণ না করে গায়ত্রী দেবীর সঙ্গে আলাপ হওয়া, মানে আমরা তো শুধু গায়ত্রী দেবীর সৌন্দর্যের কথা পড়েছি, আমরা কেউ দেখিনি। আপনি এমন ভাগ্যবান হ্যাঁ, মানুষ যে আপনি দেখেছেন উনি ওনাকে চোখের ওই সামনে। ওই আমরা যেরকম দেখি শিফন শাড়ি পরে, হুম 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 হুম। সেরকম কিছু একটা সাজ না, কিন্তু কি অপরূপ সুন্দরী। আসলে এইসব সৌন্দর্য বোধহয় এদের ভেতর থেকে হয়। ব্যাস। এটা আর এমনি কেন কথাবার্তা মহারানী হয়েও তো উনি এরকম ভাবে কাজ করে গেছেন। কথাবার্তায় মানে সহজভাবে, মানে কোনো সহজ না, বন্ধ না, বাধা কিছু একেবারে হয় না। একেবারে মনে হয়। আরও একজন মানুষ যিনি খুব মানে বাংলার একজন রূপকার যাকে বলি আমরা, বিধান রায়। হ্যাঁ, উনি আপনার বাবার চিকিৎসক আমার বাবা ছিলেন। চিকিৎসক ছিলেন। বাবা ডায়াবেটিস ধরা পড়ে 36 বছর বয়সে। বাবা বিধান রায় যে ডায়েটটা করে দিয়েছিলেন, বাবা সেটা পুরো মেনে চলতেন আর প্রতিদিন হাঁটতেন। তো সেই জন্য বাবা 83 বছর বয়সেও বাবার বয়স বোঝা যেত না। সুপ্রিয়াদি, আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং মেয়েদের স্কুলে শিক্ষকতা করেছেন। আপনার জন্মসূত্রে এবং বিবাহ সূত্রে আপনি অনেক কি বলবো, উল্লেখযোগ্য মহিলা যারা আমাদের সমাজ সংস্কারে বিরাট ভূমিকা নিয়েছেন, এরকম সব মহীয়সী নারীদেরকে দেখেছেন বা তাদের সম্পর্কে পরোক্ষভাবে জেনেছেন। আর এই মুহূর্তের মেয়েরা যে সেই সময়টা পেরিয়ে এসে, আমরা যদি বলি এই সমকালীন মেয়েরা, এই দুই ধরনের মেয়েদের মধ্যে আপনি কি কোনো পার্থক্য তো নিশ্চয়ই আছে, কিন্তু সেই পার্থক্যগুলো আপনি কিভাবে না, দেখেন? এখন আমার মনে হয় কাজ করাটা অনেক সহজ হয়ে গেছে অনেকগুলো ব্যাপারে। কিন্তু তুমি যদি বলো ডেডিকেশন, সেটা কিন্তু একই রকম আছে। আর সহজলভ্য হয়েছে বলে করাটাও অনেক সহজ হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে যেমন ধরুন কোনো একটা কিছু করার জন্য যে যুদ্ধটা তাদের করতে হয়েছে, এখনকার মেয়েদের সেই যুদ্ধটা করতে হচ্ছে না। মানে অনেকটাই হয়তো সকলের ক্ষেত্রে না হলে অন্তত শহরের মেয়েরা যারা রয়েছে তাদের, তারা পরিবারের যে সম্পূর্ণ সমর্থনটা পাচ্ছে, তাদের পক্ষে অনেক সহজ হয়েছে। কিন্তু সেই সময়ের হয়তো স্ট্রাগলটা অনেক বেশি ছিল। নিশ্চয়ই, মানে ভালো বিয়ে হবে এটাই একটা বিরাট ব্যাপার ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আর ভালো বিয়েটা কি, এটা নিয়ে আমার জিজ্ঞাসা আছে। হ্যাঁ। তো কিন্তু সেটা আমি এখনকার মেয়েদের মধ্যে দেখি না, মাদের মধ্যে দেখি না। সে সে হয়তো একজন নার্স কি সে ভাবছে না আমার মেয়ের বিয়ে কি হবে, মেয়েকে আমি স্বাবলম্বী করতে পারলাম কি না, এটা তার প্রথম চিন্তা। এটা কিন্তু আমি দেখছি। এটা যদি তুমি বলো সমাজের কিছু উন্নতি হয়েছে, হয়তো হয়েছে। আর মেয়ের প্রসঙ্গে যখন এলো, আপনি তো মেয়ের মাও, আপনার মেয়ের সম্পর্কে বলুন কিছু। মেয়ে নিয়ে আমি খুব গর্বিত। আমার মেয়ে এরকম আদর্শবাদী মেয়ে আমি খুব কম দেখেছি। ও 18 বছর বয়সে 12টা স্কলারশিপ পায়। আর তখন দেশের পরিস্থিতি এমন ছিল, আমি বললাম যে অপরচুনিটি নকস অনলি ওয়ান্স, তুমি পেছন ফিরে তাকিও না, যদি ভালো না লাগে চলে এসো, আমরা যদি ডাল ভাত খাই তুমিও খাবে। তো 18 বছর বয়সে চলে যায় ও। তারপরে ওখানেও খুবই ভালো করে। তারপরে বার্কলিতে ও প্রফেসর হয়। বার্কলিতে ওর ক্লাসে
প্রায় 1200 স্টুডেন্ট হতো, সেসব ছবি আছে যে মাটিতে বসে সবাই ওর লেকচার শুনছে। তারপর এখনও চলে গেছে ইউসিএলএতে, লস অ্যাঞ্জেলেসে। আর ও সারাদিন কাজ করার পরে ওখানে অনেক গৃহহারা আছে লস অ্যাঞ্জেলেসে, মানে ভাবা যায় না, দ্য রিচেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড প্রবলি। সেখানে প্রায় 70,000 এরকম হোমলেস, আমি যতদূর জানি। ও কিন্তু তাদের সঙ্গে গিয়ে কাজ করে। তো মেয়ে আমি- এখন ওখানেই আছে। মেয়ে ওখানেই আছে, আচ্ছা। কিন্তু আমাকে প্রতিদিন শাসন করে আমি কি খেলাম কি না, সব কিছু। সুপ্রিয়াদি, আপনি আপনার ছোট বয়স থেকে বড় বয়স এই সময়টা অনেক মানে আমাদের ধরুন শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু কিংবদন্তি মানুষের সংস্পর্শে এসেছেন। সেরকম কিছু মানুষের গল্প একটু আমরা শুনবো। ছোটবেলায় কার বাড়িতে ভাড়া থাকতেন আপনি, সেটা একটু বলে ও দিন। আচ্ছা, আমরা বালিগঞ্জ প্লেস তখন খুব সুন্দর জায়গা ছিল। আমরা যেতাম খগেন মিত্রর বাড়িতে। আমার মা খুব রক্ষণশীল মানুষ ছিলেন, সুতরাং খালি খগেন মিত্রর বাড়িতে, যেটা এখন 6 বালিগঞ্জ প্লেস হয়েছে, আচ্ছা, রায়বাহাদুর আচ্ছা, খগেন আচ্ছা, মিত্রর বাড়িতে। তো আবার টাইম বাঁধা ছিল 4টে থেকে 6টা। আর ওইখানে আমরা ছাতে যে শাড়িটা শুকাচ্ছি সেটা দিয়েই আমাদের স্ক্রিন হতো। আমরা লক্ষ্মীর পরীক্ষা এ সমস্ত করতাম। আর সেই বন্ধু আমার নেই, এই জগৎ ছেড়ে চলে গেছে, মালা সেন। যাই হোক, আর আমরা আদিনাথ সেনের ভাড়াটে ছিলাম, তার পুত্রবধূ সুচিত্রা সেন। একটা সময় ওদের বাড়িটা ছিল পেছন দিকে, আর সামনে পুকুর ছিল। তো সুচিত্রা সেনকে দেখেছি সেই পুকুরে সাঁতার কাটতে আচ্ছা। এসে। আর পরে ওরা চলে আসলেন, সুচিত্রা সেনরা একেবারে লাগানো ঘরে। কি যে মানে একটু লাজুক ছিলেন আমার মনে হয়, কম কথা বলতেন। কম কথা বলতেন। কিন্তু আমি তো তখন ছোট্ট মেয়ে, একটু কোনো সময় দেখা হয়ে গেলে আমার গাল টিপে দিতেন একটু, এরকম। এই। আর পরে চলে আসলেন বিকাশ রায় ওই ফ্ল্যাটে। আচ্ছা। আর বিকাশ রায় মেয়ে আমার বন্ধু ছিল, বিকাশ রায়ের ছেলে তো ভীষণ বিদ্বান মানুষ। হ্যাঁ, সুমিত রায় উনি দাদার বন্ধু ছিলেন। আর বিকাশ রায়, আমাদের ছাদটা এক ছিল, একটা কাঁটা তার মাঝখানে ছিল, তো আমরা সেই কাঁটাটার থেকে সরিয়ে দিয়ে পুরো ওখান দিয়ে যাতায়াত। বিকাশ রায় বাড়িতে এসে পুজো করতেন। আচ্ছা। আর আমরা ব্রাহ্ম বাড়িতে তো ওটা দেখিনি, সে যে কি অপূর্ব তার সংস্কৃত উচ্চারণ, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। মানে জোরে জোরে স্তোত্র উচ্চারণ করে পুজো করতেন। হ্যাঁ। আর একদিন আমি আর নন্দিনী একটু বকুনি খেলাম, আমাকে তো বকুনি দিতে পারেন না, কেন আমরা উল্টো রথ, ওনার মেয়ে মেয়ে আচ্ছা। মারা গেছে, আচ্ছা। উল্টো রথ দেখছিলাম। আচ্ছা। তো উনি সেটা পছন্দ করেননি, আচ্ছা। আমাকে কিছু বলেননি, নন্দিনীকে বলেছিলেন যে সিনেমার বই যেন বাড়িতে না আসে। সব কত মানুষের না, কত রকম রূপ। একালেরও তো অনেকের সঙ্গে, ঋতুপর্ণ ঘোষও তো আপনার সঙ্গে। হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষ ও ও লিখতেন প্রতি রবিবারে, আমি একটা কিছু মেসেজ করতাম, কখনো ভুল হয়নি আমাকে তার উত্তর দিতে, অত ব্যস্ততার মধ্যে। মারা যাবার কিছুদিন আগে আমাকে ফোন করেন যে স্বর্ণকুমারী দেবীর ওপর উনি একটি সিনেমা করতে চান, ছবি করতে চান। তো কী করে ওর মনে আছে যে আমার বাড়িতে স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী আছে। আচ্ছা। আর আমি স্বর্ণকুমারী দেবীর উপর একটি প্রোগ্রাম করেছিলাম। আমি একটা প্রোগ্রাম করেছিলাম 6 great women who not only wrote poetry but changed society, did something for society. যা সেটাতে আমি সরোজিনী নাইডু, স্বর্ণকুমারী দেবী, কামিনী রায় এদের এনেছিলাম। কি করে মনে রেখেছেন? তা আমি বললাম যে আমার বইটাই তো নিতে পারো। না না, আমি প্রকাশকের নম্বর। তার কয়েকদিন পরেই মারা গেলেন আমাদের কাঁদিয়ে। আচ্ছা আচ্ছা, সেই কাজটার হলো না। না, স্বর্ণকুমারী দেবীর সম্পর্কে তো কোনো কাজই সেভাবে হয়নি, হলে তো আমরা খুব সমৃদ্ধ হতাম সেই কাজটা যদি হতো। নিশ্চয়ই। আর সখী সমিতি কত রকম, মানে উনি তো বোধহয় সরলা রায়ের সঙ্গেও সংযুক্ত ছিলেন, স্বর্ণকুমারী দেবী। কিছু সরলা রায়, ওর মেয়েও তো অনেক কাজ করেছে। স্বর্ণকুমারী দেবীর মেয়ে যিনি সরলা দেবী চৌধুরানী, যিনি
তার সঙ্গে অনেক কাজ করেছেন। আর আপনি তো কিছু বইও প্রকাশ করেছেন। হ্যাঁ, আপনার আমার লেখা বই। 3টি। এই বইটি সমস্ত স্মৃতিচারণ, এটা একটু হিস্টোরিক্যাল। এটাতে আমার সরলা রায়, অবলা বসু এদের বিষয়ে লেখা আছে। আচ্ছা। মিস চারু দাস, যিনি আমাদের ডায়োসিসনের প্রিন্সিপাল ছিলেন, এর সব রকমই আছে এতে। রুবি পাল চৌধুরী, আচ্ছা। যাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, নীলিমা সেন গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, বলুন। ওকে তো লোকে ভুলে গেছে। উনি তো শুধু লেখিকা ছিলেন না, উনি আম, খেলাতে তখনকার দিনে ওনার অলিম্পিক্সে যাওয়ার কথা ছিল, আচ্ছা। কিন্তু উনি সেই ক্ষমতা ছিল না, আর্থিক ক্ষমতা ছিল না। উনি যে বহুমুখী প্রতিভা, উনি পিয়ানো বাজাতেন, উনি বাঁশি বাজাতেন, উনি ছবি আঁকতেন, উনি লিখতেন, আর এদিকে বাংলাতে লিখছেন, ওদিকে আবার ইংরেজি সাহিত্যিকদের লেখা ওর মুখস্থ। আচ্ছা। তো ওর ওর কাছে আমি খুব কৃতজ্ঞ। তারপরে আমার বন্ধুদের মধ্যে সর্বরী দত্ত, আমরা একসঙ্গে প্রেসিডেন্সিতে ছিলাম, আর ও আমার বিপদে খুব সাহায্য করতো। আর সর্বরীর একটা দিক অনেকে জানে না, অপূর্ব রাঁধতো। কি করতেন? রাধা অপূর্ব রান্না করতো। মানে আমি অনেক সময় বলতাম, তোর হাতের কাজের থেকে তো তোর রান্না বেশি ভালো। ও, আমি আর প্রভা খাইতান, আমরা তিনজনে খুব বন্ধু ছিলাম প্রেসিডেন্সিতে। ওদের ফিলোসফি অনার্স ছিল, তো সেই বন্ধুত্ব শেষ দিন অবধি ছিল। দুজনেই আর এই জগতে নেই। রীতা ভিমানির সঙ্গেও তো আপনার বন্ধুত্ব ছিল। কিশোর ভিমানি, রীতা ভিমানি। হ্যাঁ, ওরা তো সম্পর্কে আত্মীয়। আপনি ইমরান খান সম্পর্কে আমাকে একটা দারুণ গল্প বলেছিলেন, ওটা একটু শুনি। কিশোর রীতার বাড়িতে তখন বিখ্যাত খেলোয়াড়রা আসতো, তো আমরা অত ইন্টারেস্টেড না, আমরা তো মজা করতে গেছি নিজেদের ভেতরে। তো তখন ওখানে ইমরান খান, এরা সবাই আছে, জাহির আব্বাস, তারপরে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার সব। তো একজন মহিলা, নাম করব না, ইমরান খানকে চেনে না, জিজ্ঞেস করেছে, হোয়াট ডু ইউ ডু? তো ইমরান খানকে ওরকম প্রশ্ন বোধহয় কেউ করেনি, কেন তখন ওর বিলেতে আমি সেটা দেখেছি, একটা ওই রকম লাইফ সাইজের কাট আউট। হ্যাঁ, তো একটু ঢোক গিলে বলল, আই প্লে ক্রিকেট। আর ইউ ব্যাটার অর এ বোলার? আমার মনে হয় এটা কিশোরের বানানো গল্প। তো ইমরান একটু ভেবে বলল, আ বিট অফ বোথ। তখন সেই মহিলা নাকি বলেছিলেন, মেক আপ ইউর মাইন্ড। বাহ, সুন্দর গল্প। কিশোর খুব সুন্দর গল্প করতে পারতো। সুপ্রিয়াদি, এই ছবিটা সম্পর্কে একটু বলুন আমাদের। এটা কার আঁকা ছবি? এটা করুণা সাহা। তুমি বোধহয় জানো যে প্রথম 5 জন মহিলা যারা স্কলারশিপ নিয়ে বাইরে গেছেন, ওর স্বামী হলেন শম্ভু সাহা, যার রবীন্দ্রনাথের সব মানে যারা জানেন না তাদের জন্য বলে দিই যে শম্ভু সাহা ছিলেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত ফটোগ্রাফার, বলবো ব্যক্তিগত ফটোগ্রাফার, যিনি বেশিরভাগ সময় রবীন্দ্রনাথের সঙ্গে থাকতেন, এবং ওনার মানে রবীন্দ্রনাথের যে সমস্ত ছবিগুলো আমরা দেখি তার অধিকাংশই ওনার তোলা ছবি। তো করুণাদি আর আমি একসঙ্গে অনেক দিন কাজ করেছি। আচ্ছা। আর আর্ট নিয়ে আমাদের দুজনে টিফিন খেতে খেতে আলোচনা হতো। নীলিমাদি, ও খুব ভালো আঁকতেন, নীলিমা সেন গঙ্গোপাধ্যায়। তো আমরা তিনজনে, আমাদের টিফিন টাইমটা ওই নিয়েই আমাদের গল্প হতো। লোকে ভাবে মেয়েরা একসঙ্গে হলেই শাড়ি গয়নার গল্প করে, আমরা করি, কিন্তু এগুলো যে প্রাধান্য পায় সেটা বলতে হবে। অনেক গল্প হলো, অনেক কিছু জানলাম, এত মানে কি বলবো, এত। আমি আরেকটা ছবি দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে শর্মিলা রায় পোমো, ওটা আমার বেডরুমে আছে। আচ্ছা। শর্মিলা রায় পোমো যে মহাভারত হয়েছিল পিটার ব্রুকের, তাতে উনি গান করেছিলেন, যে বেদ গানটা উনি করেছিলেন। আর অন্তর মম বিকশিত করো, ওর মতো বিদুষী
আমি খুব কম দেখেছি। উনি অনেক সময় প্যারিসে থাকেন, অনেক সময় শান্তিনিকেতনে থাকেন। তো সেই ছবিটা ভেতরে আছে। আর এটা তোমাকে বললাম যে সুধীর খাস্তগিরের আঁকা। এরকম আরও আছে। সুপ্রিয়া দিয়ে অনেক গল্প শুনলাম, যাদের সম্পর্কে আমরা শুধু বইতে পড়েছি আর দূর থেকে তাদের শুধু শ্রদ্ধা করতে পেরেছি, তাদের সম্পর্কে এমন একজন মানুষের কাছ থেকে তাদের কথা শুনলাম যিনি প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে শারীরিক অসুস্থতা নিয়েও আপনি এতক্ষণ বসে আমাদের সময় দিলেন এবং না এত না, সুন্দর আমি সুন্দর। ধন্য যে তোমরা এত আমাকে এত প্রাধান্য দিলে। না না, প্রাধান্য না, আমরা তো গল্প শুনলাম আপনার কাছ থেকে, এত সুন্দর হ্যাঁ, গল্প। গল্প করতে হলে আমি সেই ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি। আমি খুব ভালোবাসি গল্প করতে। মানে যেকে বলে না আড্ডা, আড্ডা, হ্যাঁ। অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের সময় আড্ডা জিনিসটা ছিল। উনি আড্ডা ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু লোকে জানতে পারে। শেষ করার আগে বলছি, আপনাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আপনি তো সুন্দরী, আরো সুন্দর লাগছে। এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আমার বিয়ের সময়, তার মানে 1962 সালে কেনা। 100 টাকা, তখনকার দিনে 100 টাকা অনেক টাকা। অনেক টাকা। হ্যাঁ, না, এতদিনের শাড়ি রয়েছে হ্যাঁ, এখনো হ্যাঁ, সুন্দর। আমার কাছে কেননা মায়ের এক মাসি এটা দিয়েছিলেন, যার অবস্থা ভালো না। তাই আমার কাছে এটার দাম বিরাট দাম। আমি ভাবলাম আজকের দিনে যেখানে সবাই দেখবে আমি এই শাড়িটা পরি। তাকে শ্রদ্ধাও জানানো হলো। হ্যাঁ, আর শিল্পী যারা এইসব শাড়ি তৈরি করে তাদের শ্রদ্ধা জানানো। যেমন এই গলার এটাও তো হাতের কাজ, এগুলো তো শ্রদ্ধা জানানো। সুপ্রিয়াদি, আপনার কাছ থেকে আমি মণিমুক্ত নিয়ে যাচ্ছি। কিচ্ছু মণিমুক্ত না, বিনিময়ে আপনাকে, আমি লিখতে পারি, আমি বলতে পারি না। বিনিময়ে আপনাকে দেওয়ার মতো শুধু এই ছোট্ট চারা গাছটা রয়েছে। এটা আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে আপনাকে আমাদের শ্রদ্ধা জানানো।